জিয়াউর রহমান হত্যার পর মুজফ্ফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার। এটা সত্যি আসলে অবাক করার কথা যে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ইস্যু না। কিন্তু দেখেন, আমাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা যদি সচেতন থাকে এবং তারা যদি মানে ধারাবাহিকভাবে যারা অপরাধ করে পালা গেছে এটা যদি ফলো আপে রাখে, তাহলে যে মানে অপরাধী পার পায় না তার বড় প্রমাণ হচ্ছে এই আটক মুজফ্ফর হোসেন, যার বয়স এখন ৭৭। তিনি মেজর ছিলেন এবং তিনি সরাসরি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তারপরে সম্ভবত তিনি শেষ কর্মকর্তা যিনি পালিয়ে যেতে সক্ষম হন। বাকিরা কেউ অভিযানের সময়, তাদের বিরুদ্ধে অভিযানের সময় কেউ নিহত হয়েছে, কেউ বা পরবর্তীতে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে। তো ডিবি ইতিমধ্যে তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ডিএমপি বলছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মুজফ্ফর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় একটা অভিযান চালায়। বুধবার রাত 10টা 10 বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 10 ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়। খবরটা হলো এই। এখন প্রশ্ন হলো যে ৪৫ বছর পলাতক থাকার পর এই যে গ্রেপ্তার হলো, এটা কেন এবং কোথায় ছিলেন তিনি? এখানে বলা হচ্ছে তিনি লম্বা সময় ভারতে অবস্থান করছেন বিভিন্ন পরিচয়ে। ভারতে আসলে বিভিন্ন পরিচয়ে অবস্থান করা, পলায় থাকা খুব কঠিন। এগুলি যারাই করে সব ভারতের নজরদারির মধ্যে থাকে। এমনও হইতে পারে যে মেজর মুজফ্ফরকে হয়তো বাংলাদেশে ঠেলে পাঠিয়ে এবং বাংলাদেশের পুলিশকে অবহিত করে বর্তমান ভারত সরকার একটা সিগন্যাল দিল যে জিয়াউর রহমানের খুনি পলাতক তাকে তোমরা ধরো এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করলাম। এটা হয়তো একটা বন্ধুত্বের নিদর্শন হইতে পারে, যে সরকার যাতে মনে করে যে না, ভারত তাদের বন্ধু। এরকম একটা ঘটনা ঘটতে পারে। নতুবা এতদিন পর বাংলাদেশের এমন কোন কর্তৃপক্ষ কি আছে যারা এই পুরনো অনেক এই ধরনের ঘটনাগুলি নিয়ে অনুসন্ধান করে বা সে লেগে থাকে? তেমন তো না। তাহলে এই যে তথ্যটা দিল, কে তথ্য দিল? হইতে পারে তার স্বজনদের মধ্যে কেউ, এইটাকে হইতে পারে আভ্যন্তরীণ ভাবে। এটার সম্ভাবনা খুব কম, কারণ তিনি হয়তো বেশ কিছুদিন থেকে তিনি এখানে ছিলেন। এখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমান হত্যার পর মুজফ্ফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার অন্য পরিচয়। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর আব্দুল মঞ্জুর সহ গ্রেপ্তার করা হয়। মেজর জেনারেল মঞ্জুর, পরবর্তীতে মঞ্জুর নিহত হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হয়। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড হয়। এখন এইটা একটা রহস্যের মধ্যে থেকে গেল। বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তার নিজস্ব অনুসন্ধান দিয়ে মানে 45 বছর ধরে, যেহেতু তাদের মধ্যে অনেক কর্মকর্তা নেই, তারপরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটার দুইটার কারণের একটা হলো যে একদম আপন জনদের মধ্যে কেউ হয়তো সম্পত্তির ভাগ বাটোয়ারা, এই সমস্ত ক্ষোভে বিক্ষোভে হয়তো তার পরিচয়টা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করেছে, আর না হলে ভারত এটা গেম খেলতে পারে। কারণ ভারত যেহেতু হাসিনাকে নিয়ে গেম খেলছে, সুতরাং তাদের একটা ভূমিকা থাকতে পারে। হয়তো জানি না কখনো আসল কারণটা কি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কখনো বলবে না যে তারা মানে অন্য, তারা তাদের ক্রেডিটটাই জাহির করবে। যাই হোক, এটা একটা রহস্য রয়ে গেল আর কি, কিভাবে মানে ধরা পড়লো, কার সোর্সে, কার সূত্র অনুযায়ী ধরা পড়লো, এটা রহস্য রয়ে গেল। দর্শক, আজকে একটা খবরে দেখলাম যে শনিবার, অর্থাৎ আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় সংবাদ সম্মেলন ডেকেছে সরকারের 5 মাস পূর্তি। তার মানে 3 মাস বা 4 মাস যদি আমরা মধুচন্দ্রিমা ধরি, তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন অনেকগুলো বাস্তবতা সামনে। এক হচ্ছে বিরোধী দল জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারকে ভিলেন বানানোর চেষ্টা করছে। অন্যদিকে সামনে নির্বাচন, যে নির্বাচনটা বিএনপির অনেক প্রার্থী, অন্যদিকে জামাত, এনসিপি, তৃণমূলে দল গোছানোর চেষ্টা করছে, তারা একক প্রার্থী দেবে। অনেকগুলো নির্বাচন অক্টোবর থেকে। বিএনপির প্রস্তুতি সেই তুলনায় কোথায়? বিএনপির ভেতরে অনেক হতাশা আছে। অনেকে বলছে যে পরিবর্তনটা কই হইল, সেই আগের প্রশাসন, আগের সবাই তো যার যার অবস্থানে আছে। বিএনপির একেবারে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে হতাশা আছে, পাওয়া না পাওয়ার বেদনা আছে। এই পাওয়া না পাওয়ার বেদনা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব না। যদি আদর্শিক ভিত্তিটা স্ট্রং করতে পারে, সরকারের সকল পর্যায়ের নেতা কর্মীরা যদি মনে করে যে না, তার দলের সবাই সততার সাথে কাজ করছে, এখানে দুর্নীতি অনিয়ম নেই, সেইটা যদি স্থাপন করতে পারে, তাহলে দলের মধ্যে একটা স্বস্তি। তা নাহলে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব সংঘাত নিয়ে সামনে একটা কঠিন অবস্থা হবে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল চরম আকার ধারণ করেছে। অনেক জায়গায় মানে বিভিন্ন দলে দলে বিভাজন, সংঘাত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। এই সুযোগে আবার দেশে উগ্রপন্থা মাথা চাড়া দিচ্ছে, সেই আলামতগুলো পাওয়া যাচ্ছে। ধর্মীয় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারাও হয়তো বিশেষ বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আবার অনেকগুলো সুবিধাজনক দিকও আছে। শেখ হাসিনা আসছে এরকম একটা ধোঁয়া তোলার মধ্য দিয়ে সবাই আবার শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে সোচ্চার বক্তব্য রাখছে। এইটা একটা বৃহত্তর ঐক্যের বিষয় আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাবাঞ্জক পরিস্থিতি নেই। এখনো জিনিসপত্রের দাম অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, শিল্প উৎপাদন কমছে, রপ্তানি বাড়ছে না। রেমিটেন্সের উপর শুধু মানে ভর করে কতটুকু চলবে সেটাও বোঝা যাচ্ছে না। রেমিটেন্সও কিন্তু খুব সূচকটা উপরের দিকে নেই। সব মিলায় যে আগামী দিনে যে অর্থনৈতিক সংকট, সেই সাথে দুর্নীতি, বেকারত্ব, এই সংকটগুলো বা এই সমস্যাগুলো সরকার কিভাবে সুশাসন দিয়ে মোকাবেলা করবে, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ফলে এখন থেকে 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চয়ই তাদের সরকারের লক্ষ্য, সাফল্য সেগুলো তুলে ধরবে। কিন্তু সংকট বা বাস্তবতা এবং বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে একসময় বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকাটা জোরালো যদি না করা হয়, তাহলে বিএনপি একঘরে হয়ে পড়বে। এই বিষয়গুলো বা এই বাস্তবতাগুলো বিএনপিকে মাথায় রেখে চলা দরকার। তা নাহলে কিন্তু এখন আর বলা হবে না যে না, আচ্ছা ঠিক আছে দেখি আর কিছুদিন। এখন সেই দেখি জায়গায় কিন্তু মানে চলে যাচ্ছে 5 মাস শেষ করে 6 মাস। 6 মাস পরে কিন্তু আর কেউ বলবে না যে এখনো সরকারের মধ্যচন্দ্রিমা চলছে, এখনো মূল্যায়নের মানে কিছু নেই, অপেক্ষা করতে হবে। অপেক্ষার দিন শেষ হচ্ছে। এখন সামনে কঠিন বাস্তবতা। সেখানে বিএনপি কতটা একযোগে টিমওয়ার্ক তারা পারফর্ম করতে পারবে এবং সত্যিকার অর্থে তাদের ডেডিকেশনটা কতটা মানুষ সেটা মানে অনুভব করতে পারে কিনা, সেটা
দেখা দরকার। আর সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের একা ক্যারিসম্যাটিক চেহারা দিয়ে বা তার নিজস্ব একটা ইমেজ দিয়ে সরকার চলবে না। এইরকম তারেক রহমানের পুরো মন্ত্রিসভা বা তার টিমটাকে তার মতন করে অ্যাক্টিভ হইতে হবে। তা নাহলে কোনো কোনো মন্ত্রী দেখা যাচ্ছে যে আসেন যান হেলে দুলে, তেমন কোনো কাজ নেই, ফাইল চলে না, ওই যথারীতি আমলাতন্ত্রের হাতে বন্দি ডাইনামিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু এখনো প্রশাসনে মন্ত্রণালয় ঘুরলে বোঝা যায় যে সেই বন্ধাত্ম, সেই খোলস থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি এখনো প্রশাসন। ফলে এই সব ক্ষেত্রে বিশেষ কি পার্থক্য, বিগত ফ্যাসিস্ট আমলের চেয়ে এই আমলে কাজকর্মগুলো খুব দ্রুত গতিতে হচ্ছে, খুবই তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমন কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আমলাতন্ত্র প্রশাসনের যে স্লথ গতি, এই স্লথ গতির সাথে যদি নীতি নির্ধারকদেরও একই রকম আচরণ বা একই রকম মনোবৃত্তি নিয়ে তারা চলতে থাকে, তাহলে কিন্তু সামনে বিপদ। সুতরাং এই চ্যালেঞ্জগুলিও মাথায় রাখতে হবে দর্শক।